যদি কোনো মানুষ প্রবাস জীবনে প্রতারিত হয়, তার কিরকম কষ্ট সহ্য করতে হতে পারে? আর এমনই একজন প্রতারিত হওয়া মানুষের গল্প নিয়ে আজকের স্টোরি। হ্যালো অডিয়েন্স, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা দ্য গড লাইফ, যার লিড রোলে আছেন পৃথ্বীরাজ। এটি একটি সারভাইভাল সিনেমা, যেটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে মেক করা হয়েছে। এই সিনেমার গল্প একটি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। সিনেমার শুরুতে দুই ভাইকে দেখানো হয়। একজনের নাম হলো নাজিব এবং ছোট ভাই হাকিম। তারা কেরালা থেকে সৌদি আরবের কাজের জন্য রওনা হয়েছে এবং তারা তাদের কাফিলকে খুঁজতে থাকে। তখন তারা দেখতে পায় একজন কাফিল শ্রীলঙ্কা থেকে আসা কিছু প্রবাসীদের ওয়েলকাম করছে এবং তাদেরকে একটি এসি বাসে করে নিয়ে যাচ্ছিল। নাজিব আর হাকিম ভাবতে থাকে, কেন তাদের কাফিল এখনো আসেনি। অনেকক্ষণ অপেক্ষার পর একই বিমানবন্দরে কর্মরত একজন ব্যক্তিকে কল করার জন্য বলে। কাফিলকে ফোন করার পরে তাদের ফোন বেজে চলছে, কিন্তু কেউ তুলে নিচ্ছে না। কর্মরত অফিসার তাদেরকে বলে, আজ শুক্রবার, এটি একটি ছুটির দিন। চিন্তা করবেন না, আপনার কাফিল হয়তো যানজটে আটকে পড়ে থাকতে পারে। কাফিলের জন্য অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে অবশ্যই চলে আসবে। এইভাবে তারা দুজন দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করে। দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তাদের কাফিল আসে না। কিছুক্ষণ পর দুজনেই দেখে একজন শেখ বিমানবন্দরের কাছে এসেছে এবং সে কাউকে খুঁজছিল। তারপর দুজনেই ভাবতে শুরু করে, সে হয়তো তাদের কাফিল। তারপর সেই শেখ তাদের কাছে আসে। সে আরবিতে কথা বলা শুরু করে, কিন্তু নাজিব আর হাকিম ভালো করে হিন্দি জানে না। তারা আরবি জানবে কি করে? কিন্তু হাকিম কিছুটা হিন্দি জানে। দুজনেই কিছু কি বলছে বুঝতে না পেরে শেখ সেখান থেকে চলে যায়, আর তারা তাদের কাফিলের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর কিছু সময় পরে সেই শেখ আবার দুজনের কাছে আসে, তাদের পাসপোর্ট এবং ভিসা চেক করে এবং আরবিতে তাদেরকে ট্রাকে আসতে বলে। তারপর নাজিব ও হাকিম দুজনেই ভাবে এটাই হয়তো তাদের কাবিল। কিন্তু দুজনের মনে আর একটি প্রশ্ন আসে, যে শ্রীলঙ্কানদের এসি বাসে তোলা হয়েছে, কিন্তু আমাদের কাপিল কেন এই ট্রাকে করে নিয়ে যাচ্ছে? যাই হোক, এইসব ভেবে তারা ট্রাকে বসলো। তাই এই কাবিল দুজনকে একটি প্লেসে নিয়ে যেতে শুরু করে। আর তখন নাজিব হাকিমকে বলতে শুরু করে, আরে ভাই, এই ব্যস্ত সময়ে আমরা বাড়িতে ফোন করতেই ভুলে গেছি। মা আমাদের জন্য চিন্তা করবে। তাই হাকিম কাপিলকে গাড়ি থামাতে বলে, আর সে বলে তাকে যেন বাড়িতে ফোন করতে দেয়, আর সে একটি ফোন বুথের কাছে থামতে বলে। কিন্তু সেই কাপিল তাদের বলতে শুরু করে, কি করছেন? যান, গাড়ির ভিতরে যান, ভিতরে যান, নইলে পড়ে যাবেন। কাপিল যখন আবার বলে, তোমরা সবসময় কি বিড়বিড় করছো? তখন আরেকটি গাড়ি সেই রোডে আসে। সেই আরব লোকটি এই কাপিলকে জিজ্ঞাসা করে যে, তুমি এই দুজনকে কোথায় নিয়ে যাচ্ছ? বাজারে? তারপর এই কাপিল বলতে শুরু করে, আরে না, তাদের দুজনেরই শরীর খারাপ, তাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এভাবেই কাপিল মিথ্যা বলা শুরু করে। তারপর অনেক দূর ভ্রমণের পর কাপিল তাদের উভয়ে একটি মরুভূমিতে নিয়ে আসে। এই মরুভূমি দেখে দুজনে জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা। তারা কাপিলকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের শহরে যাওয়া উচিত, আমাদের বাড়িতে ফোন করতে হবে, আমার দুজনকে এখানে নিয়ে এলো কেন? কিন্তু কাপিল অন্য শেখকে ডেকে বলতে শুরু করে, তুমি এই ছোট্ট ছেলেটিকে রাখো, কাল সকালে আসবো। এইভাবে পুরনো কাপিল লোকটিকে নাজিবকে শুধু গাড়িতে বসতে বলে আর জোর করে হাকিমকে আরেকজন শেখের কাছে দিয়ে দেয়। দুজনেই চিৎকার করতে শুরু করে, আমাদের দুজনকে আলাদা করবেন না, কখনোই আলাদা করবেন না। কিন্তু সেই বৃদ্ধ কাপিল নাজিবকে অনেক মারধর করে গাড়িতে বসতে বলে। এখানে নাজিব কিছুই বুঝতে পারে না কি হতে চলেছে তাদের সাথে। তারপর অনেক দূর ভ্রমণের পর নাজিবকে কাপিল অন্য একটি জায়গায় নিয়ে আসে। একজন শেখ সেখানে বসবাস করে আর তাকে বলে, দেখো, আমি তোমার জন্য একজনকে নিয়ে এসেছি, তুমি তাকে রাখো। নাজিব তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো আরবি জানতো না, কিন্তু বোঝাতে ব্যর্থ হয়। নাজিব এই জায়গায় একজন বৃদ্ধকে দেখতে পায় যে হিন্দি বলতে পারে। সে নাজিবকে জিজ্ঞেস করে, আরে ভাই, কে আপনি? এখানে কেন এসেছেন? আপনি কি এই জায়গা সম্পর্কে জানেন? পরে নাজিব ইশারায় পানি চায়, কিন্তু সেই হিন্দি বলা লোকটি একটি ট্যাঙ্কের দিকে ইশারা করে। আর দরিদ্র নাজিব অনেক সময় ধরে পানি পান করেনি। পানি পান করে সেখানে শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ একটি উট আসে এবং নাজিবকে জাগানোর চেষ্টা করে। এই উট দেখে নাজিব খুব ভয় পায়। এরপর নাজিব ভেতরে শেখের তাঁবুতে যায় এবং সেখানে ঘুমানোর চেষ্টা করে, কারণ তাঁবুর ভিতরে খুবই গরম আর তার উপরে বালুকাময় মাটি।
অনেক কষ্টে সে মানিয়ে নিতে চেষ্টা করে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে নাজিব তার গ্রামের নদী ও পুকুর থেকে বালু সংগ্রহের কাজ করত। এদিকে একদিন নাজিব দেখে তার বন্ধু উপসাগরীয় সিগারেট খাচ্ছে, যার মানে তার বন্ধুর কোনো আত্মীয় উপসাগরে যায় এবং খুব ভালো মানের টাকা আর্ন করে। তাই নাজিব তার বন্ধুকে জিজ্ঞাসা করতে থাকে, কত টাকা হলে উপসাগরীয় অঞ্চলে যাওয়া যায়? উপসাগরে যাওয়ার কোনো খরচ তেমন হবে? তার বন্ধু তাকে বলে, ভিসার খরচ পড়বে প্রায় 20,000 রুপি। যদি তুমি যেতে চাও তাহলে আমাকে বলো, আমি একজন লোককে চিনি। নাজিব বলতে শুরু করে, হে, আমার এত টাকা কোথায়? যেতে হলে তো আমার ভারী বিক্রি করতে হবে। তখন তার বন্ধু তাকে বলে, ভারী কেন বিক্রি করতে হবে? শুধু তোমার ঘর বন্ধক রাখো এবং উপসাগরে যাওয়ার পর 2 মাসের মধ্যে সমস্ত টাকা ফেরত দিয়ে দিবে। ঋণ পরিশোধ হবে। আর প্রায় সকল মানুষ তো এইভাবেই কাজ করে। 2-4 বছর কাজ করবে, তারপর ফিরে এসে ইন্ডিয়ায় নিজের সেটেল হয়ে যাবে। যদি যেতে চাও তাহলে বলো, আমি আমার মামাকে বলবো। তারপর কিছুদিন পর নাজিব একইভাবে তার বাড়ি বন্ধক রেখে রুপি পায়, যার পর সে তার বন্ধুকে 30,000 টাকা সংগ্রহ করে এবং তার হাতে তুলে দেয়। বন্ধু নাজিবকে তার মামার কাছে নিয়ে যায়, যে উপসাগরে লোক পাঠানোর কাজ করে, যার মানে এক প্রকার এজেন্টের মতো। লোকটি নাজিবের সব টাকা দিয়ে দেয় এবং লোকটি টাকা নেয় বলতে শুরু করে, বোম্বে যাওয়ার পর সেখানকার এজেন্টকে 10,000 রুপি দিতে হবে। চিন্তা করবে না, তোমার লাইফ সম্পূর্ণ সেটেল হয়ে গেছে। দ্বিতীয় দৃশ্যে নাজিবের স্ত্রী সাইন ও আমলাপলকে দেখানো হয়। আকর্ষণীয় ব্যাপার হলো সাইনের 2 ভাই উপসাগরে কাজ করে অনেক টাকা উপার্জন করে। এখন নাজিবের একটি ছোট্ট ঘর আছে, তা উপসাগরে গিয়ে ভালো কাজ করে ঘর মেরামত করতে চায়। এবং সেখানে আরেকটি জিনিস হলো, সাইনু বর্তমানে গর্ভবতী। নাজিব উপসাগরে যাওয়া নিয়ে খুবই খুশি। নাজিবের স্ত্রী এবং তার মা অনেক খাবার রান্না করতে শুরু করে। পার্সেলটি নাজিবের কাছে পাঠাবে বলে। তারপর সিন বর্তমানে পরিবর্তন হয়। দেখানো হয় নাজিব সেই তাঁবুর ভেতরে ঘুমাচ্ছে। তারপর সেই শেখ নাজিবকে মারতে থাকে আর গালি দিতে থাকে, তুমি চাকর, চাকর হয়ে কিভাবে শেখের তাঁবুতে ঘুমাচ্ছ? যাও, বাইরে যাও এবং সেখানে ঘুমাও। নাজিব অনেক অনুরোধ করে এবং বলতে থাকে, বাইরে খুব ঠান্ডা, আমি কোথায় ঘুমাবো? রোজ সকালে ফজরের নামাজের পর নাজিব দেখে হিন্দি বলা বুড়ো লোকটা ছাগলের দুধ দোহন করছে। আর ওই লোকটি জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বৃদ্ধ লোকটি বলতে শুরু করে, আমি আমার নাম বলতে জানি না, ভুলে গেছি। একইভাবে লোকটি নাজিবের হাতে দুধ তুলে দেয় আর তাকে বলে আরবিতে দিয়ে দিতে। কিন্তু নাজিব ভালোভাবে হিন্দিও জানে না। সে ভাবতে শুরু করে লোকটি তাকে পান করতে দুধ দিয়েছে। এটা ভেবে সে দুধ খেতে শুরু করে দেয়। তখন হিন্দিভাষী লোকটা নাজিবকে অনেক বকাঝকা করতে থাকে, হে বোকা, তুমি এই দুধ খেতে কে বলেছে? এই দুধটা কাফিলকে দিয়ে দাও। যার পরে বারবার নাজিবকে এটা বোঝানোর পর নাজিব সেই পাত্রের কাছে যায় এবং সেই কাফিলকে দুধ দিতে যায়। দুধ পান করার পর নাজিব আবার কথা বলে তার নিজের ভাষায়। নাজিব শেখকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি এখানে ভুল করে চলে এসেছি, দয়া করে আমাকে এয়ারপোর্টে ফিরিয়ে দিন। আর তখন নাজিব অনেক অনুনয় বিনয় করে বলতে থাকে, পায়ে ধরে। কিন্তু কাফিল নাজিবকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কিছুক্ষণ পর কাল রাতের সেই পুরনো কাফিল এখানে আসে আর নাজিব দুজনকেই তার নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করে যে দয়া করে আমাকে বিমানবন্দরে ফিরিয়ে দিন, আমি ফিরে যেতে চাই। আমি এখানে কাজের জন্য আসিনি, আমার ভিসা আলাদা। আপনি চাইলে আমার এজেন্টের সাথে কথা বলে দেখতে পারেন। এইভাবে সেই এজেন্টের নাম্বার দেখাতে শুরু করে। কিন্তু বুড়ো লোকটি ছিল খুবই চালাক এবং সেই ফোন নাম্বারটি নেয় এবং কাগজ ছয়টি ছিঁড়ে ফেলে। বেচারা নাজিব খুব কান্নাকাটি করে আর বলে, আরে, আপনি কি করেছেন? এটি একমাত্র প্রমাণ যে আমার পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করার। কিন্তু তারা নাজিবের প্রতি কোনো দয়াই দেখায়নি। কিছুক্ষণ পর দুই শেখ তারা তাদের তাঁবুতে রুটি রান্না করে আর খাওয়ার সময় দুজনেই নাজিবকেও খাওয়ার জন্য ডাকতে থাকে। তখন গরিব নাজিব অনেক সময় ধরে কিছু খায়নি, তাই ক্ষুধার কারণে যখন সেই দুজনের তাঁবুর ভেতরে যায়, তারা নাজিবকে একটি রুটি দেয়। আসলে এর নাম হলো কাব্বুজ এবং একইভাবে তারা মাটন চিকেন কারি নেই। নাজিবকে শেখানো শুরু করে এই রুটি জলে ডুবিয়ে খেতে হয়। বেচারা নাজিব এভাবেই খেতে শুরু করে এবং তা অনেক কষ্টে। তারপর নাজিব সেই রুটি খাওয়ার পর সেই হিন্দিভাষী লোকের কাছে যায়, যে এক বেড়া চড়াচ্ছিল। নাজিব লোকটাকে প্রশ্ন করে, ভাই, এখানে যাওয়ার রাস্তা কোথায়? লোকটি বলতে শুরু করে, রাস্তা রাস্তা তো অনেক দূর, তা আমি জানি না। এখানে রাস্তা দেখেছি, তাও অনেক বছর আগে। লোকটি কত বছর ধরে এখানে বসবাস করছে তাও বলতে পারছিল না। একই মরুভূমিতে একটি ভাঙা গাড়ি দেখতে পায়
রাত নামার পর নাজিব সেই গাড়ির ভিতরে ঘুমাতে শুরু করে। আবার তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নাজিবের স্ত্রী সাইনো একটি ছোট্ট স্বপ্ন ছিল। নাজিব উপসাগরে যাবে এবং তাদের বাড়িটি রিপেয়ার করবে এবং তাদের সন্তানকে একটি ভালো স্কুলে ভর্তি করবে। সেই রোমান্টিক সময়ের মুহূর্তে তারা দুজনেই তাদের দুজনের সন্তানের নাম ঠিক করে ফেলে। যদি ছেলে হয় তার নাম এরকম রাখবে, মেয়ে হলে ওই রকম রাখবে। অবশেষে দিন আসে। নাজিব তার গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। নাজিবের সাথে হেকিমও আসতে শুরু করে এবং সত্যি এই দৃশ্যটা খুবই আবেগপূর্ণ। পরিচালক যিনি এই দৃশ্য খুবই সুন্দরভাবে কানেক্ট করতে সক্ষম হয়েছেন। সিন আবার বর্তমানে চলে আসে। নাজিব কোনো এক জায়গায় টয়লেট করছিল আর তারপর সেই বৃদ্ধ শেখ সেখানে আসে। তাকে মারতে শুরু করে, অনেক গালাগালি শুরু করে। নাজিব এখন তার নিজের ভাষায় ব্যাখ্যা করতে শুরু করে, আমি কি ভুল করেছি, আমি টয়লেট করছি। কিন্তু কাফিল সেখানে পানি নিয়ে চলে যায় এবং নাজিব বলতে শুরু করে, জল ছাড়া আমি কিভাবে পরিষ্কার করব। তখন হিন্দি বলতে পারা লোকটা বলে, আরে সে পানি কিনে নিয়ে আসে, যদি আপনি এভাবেই পানি নষ্ট করেন সে কি রাগ করবে না? যখন তখন জিজ্ঞেস করে, আমি কিভাবে পরিষ্কার করব? হিন্দিভাষী লোকটা বলতে শুরু করে, বাড়ি দিয়ে পরিষ্কার করতে হবে ছেলে। বেচারা নাজিব খুবই লজ্জা বোধ করতে শুরু করে। কিছু সময় পর একজন লোক এখানে ট্রাঙ্কে পানি ভরতে আসে। নাজিব সেই লোকটার কাছে সাহায্য চাইতে শুরু করে, তুমি কি আমাকে এখান থেকে গাড়ি করে নিয়ে যাবে, আমাকে শহরে রেখে আসবে? যখন সে এইভাবে কথা বলতে থাকে, বুড়ো কাফিল ওদের দুজনের কাছে আসে। নাজিবকে অনেক বকাঝকা করতে থাকে, তুমি কি করো এইসব বলে কাপিল বেল্ট খুলে নাজিবকে মারতে শুরু করে। যখন নাজিব তার শেখকে থামানোর চেষ্টা করে, তারপর সেই শেখ নাজিবকে ভয় দেখানোর জন্য বন্দুক নিয়ে আসে। বন্দুক দিয়ে সে বেচারা নাজিবকে মারতে শুরু করে আর নাজিবের বন্দুকের বাড়ি খেয়ে বালিতে পড়ে যায়। আর তার সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। নাজিব যখন তার গ্রামে থাকতেন সেখানে পানির কোনো কমতি ছিল না। তার স্ত্রীর সাথে রোমান্টিক গোসল করত আর সেই মধুর স্মৃতি মনে করতে থাকে। আর তখন সে নাজিবকে ঘুম থেকে জাগিয়ে তোলে, ছাগলের কাছে নিয়ে যায় এবং তাকে ছাগলের দুধ দহন করতে বলে। নাজিব বলতে শুরু করে, আমি কখনো দুধ দহন করিনি। আর সে হিন্দিতে বলে লোকটা কোথায়, কিন্তু লোকটি সেখানে উপস্থিত ছিল না। আর নাজিব বেড়ার দুধ দহন করার চেষ্টা করে, কিন্তু সে জানে না কিভাবে বেড়ার দুধ দহন করতে হয়। বেড়া নাজিবকে লাথি মারতে শুরু করে আর তখন শেখ নাজিবকে শেখায় কিভাবে দুধ দহন করতে হয়। তারপর বেচারা নাজিব অনেক কষ্টে এই ভেড়ার দুধ দহন করতে থাকে। তারপর নাজিবকে ভেড়া চড়ানোর কাজ দেওয়া হয়। এদিকে দুটি ভেড়া একে অপরের সাথে ফাইট করতে শুরু করে। যখন নাজিব তাড়াতাড়ি ফাইট বন্ধ করার চেষ্টা করে, তখন দুটো ভেড়া উল্টো নাজিবকে আক্রমণ করে ফেলে, যার ফলে নাজিব গুরুতর জখম হয়ে যায়। মনে হচ্ছিল নাজিবের পিঠ ভেঙে গিয়েছে। বেচারা নাজিব গুরুতর আহত হয়ে যায়। তারপর বৃদ্ধ মা কাপিল ফায়ার করে, যার পরে সব ভেড়া সেখান থেকে পালাতে শুরু করে। পরে সেই পুরনো কাপিল নাজিবের কাছে আসে এবং তাকে লাথি দিয়ে আঘাত করে জাগিয়ে তোলে। নাজিব তার নিজের ভাষায় ব্যাখ্যা করে যে এটা করতে পারবে না, তাকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই পুরনো কাপিল বলতে শুরু করে, তোমার বকবক বন্ধ করো, ভালোভাবে কাজ করতে থাকো। বেচারা নাজিব সেখানে বসে থাকে এবং অনেকক্ষণ কান্নাকাটি করে। এইভাবেই কয়েকদিন কেটে যায় এবং নাজিব গাড়িতে থাকা ক্লাসে তার মুখ দেখে আয়নাতে তাকিয়ে নাজিবের অবাক হয়ে যায়। তার চেহারা সম্পূর্ণরূপে বদলে গেছে। সে কালো লম্বা দাড়ি হয়ে গেছে, চুলগুলো বড় হয়ে গেছে। তারপর সেই বুড়ো কাপিল এসে নাজিবকে বকাঝকা করতে থাকে, আয়নায় কি দেখছো, তোমার সৌন্দর্য, যাও কাজ করতে। তারপর নাজিব কাঁচের টুকরো দিয়ে তার দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু সে অক্ষম। দরিদ্র নাজিব কাঁদতে শুরু করে। তখন তার মায়ের কথা মনে পড়তে থাকে। সে বলে, মা, আমি এই কাজ করতে পারবো না, আমি এই কাজ করতে গিয়ে খুবই বিরক্ত হয়ে গিয়েছি, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। অবশেষে নাজিব একটি বিশাল পাহাড়ের চূড়ায় যায়। সে যায় আত্মহত্যা করতে। আর এখান থেকে বাঁচার একটি মাত্র উপায় হলো আত্মহত্যা। তখন সে দেখতে পায় কিছু শকুন কিছু একটা আঁচড়াচ্ছে এবং ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। নিচে কি হয়েছে দেখতে সে দ্রুত নিচে চলে যায় এবং সে সেখানে দেখতে পারে ওই হিন্দিভাষী বলার লোকটার লাশ। কতদিন ধরে সে এখানে মৃত পড়ে আছে তা কেউ জানে না। যেহেতু নাজিব শকুনদের মাঝখানে চলে গিয়েছে, তাই শকুন নাজিবকেও আক্রমণ করতে শুরু করে। বেচারা নাজিব তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় এবং ভাবতে থাকে, হ্যাঁ, আমারও একই অবস্থা হবে কিনা। যেদিন নাজিব এখানে এসেছিল সেদিন সাইনো তাকে একটি আচারের কৌটা দিয়েছিল। নাজিব সেই বোতল খুলে এবং সে সুগন্ধি নিঃশ্বাস নিতে শুরু করে। তখন তার পরিবারের কথা মনে পড়ে। মরুভূমিতে একদিন ভেড়া ও ছাগল চড়াচ্ছিল আর সে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, এই মরুভূমিতে ভেড়া ও ছাগল কিভাবে চড়ায়,
এভাবে একদিন যখন নাজিব ভেড়া ও ছাগল চড়াতে থাকে তখন সে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সেই বৃদ্ধ কাপিল নাজিবকে দেখে ফেলে। দ্রুত উট দিয়ে তাকে অনুসরণ করে, বাতাসে গুলি ছুড়তে থাকে এবং এইভাবে কাপিল নাজিরের কাছে ধরে ফেলে এবং বন্দুকের বাট দিয়ে নাজিবের পা ভেঙে দেয়। বেচারাকে অনেক টর্চার করতে থাকে এবং রাত নামার পর তাকে কোনো জায়গায় বেঁধে রাখে। নাজিবকে পানিও পর্যন্ত দেয় না। রাত নামার পর দরিদ্র নাজিব অনেক কষ্টে হাতের বাঁধন খুলে পানি খেতে শুরু করে, এবং তাও পশুদের মতো। এবং কয়েকদিন কেটে যায়। একদিন নাজিব যখন ভেড়া ও ছাগল চড়াচ্ছিল, হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। তখন এই মরুভূমিতে তুষারপাত শুরু হয়। নাজিব দ্রুত ভেড়া ও ছাগলদের নিয়ে একটি গুহার ভেতরে চলে যায়। এখানে আসার পর সে তার শুকনো রুটি খেতে শুরু করে। তারপর নাজিব গুহার ভেতর থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজকে ফলো করে নাজিব ধীরে ধীরে চলে যায় সেই গুহার ভিতরে। নাজিব এই পাহাড় থেকে অন্য একটি পাহাড়ে চলে যায় এবং কিছু দূরত্বে নাজিব একজন লোককে দেখতে পায়। জিজ্ঞেস করে, ভাই আপনি কে? এই মানুষটি আর কেউ নেই, সে ছিল হাকিম। হাকিমের অবস্থাও খুব খারাপ ছিল। কত মাস পরে দুজনের দেখা হয়। দুজনকেই খুব আবেগপ্রবণভাবে হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। তখন নাজিব বলতে থাকে, ভাই ওরা আমাকে অনেক অত্যাচার করে ভাই, চলো আমরা দুজনের জায়গা থেকে পালিয়ে যাই। নাজিব বলতে শুরু করে, আমি অনেকবার চেষ্টা করেছি হাকিম, কিন্তু আমি সফল হইনি। চারদিকে মরুভূমি আর মরুভূমি। দেখে আরো আবেগপ্রবণ হয়ে হাকিম বলতে থাকে, তোমায় দেখা পেয়েছি, তা আমি মারা গেলেও আমার কোনো আফসোস নেই। তারপর হাকিম বলে, আমার কাফিল চলে এসেছে, আমি চলে যাচ্ছি ভাই, পরে আবার দেখা হবে। পরের দিন নাজিব যখন উট চড়াচ্ছিল, নাজিব কিছু দূরে হাকিমকে দেখে নাজিবের জন্য কোথাও একটা কাগজ রেখে যায়। বেচারা নাজিব সেই কাগজের দিকে ল্যাংড়াতে ল্যাংড়াতে আগাতে থাকে। মানে কাফিল তার নাজিবের পা ভেঙে দিয়েছে, যে কারণে বেচারা কিছুটা পঙ্গুত্ব হয়ে গেছে। সে কাগজের কাছে চলে গেলে কাগজের বাতাস লেগে উড়ে যায়, কিন্তু নাজিব অনেক কষ্টে সেই কাগজ পেতে সক্ষম হয়। আসলে এটি ছিল হাকিমের একটি চিঠি। হাকিম লেখেন যে, ভাই কয়েকদিন হলো আমি এখানে কাজে যোগ দিয়েছি এবং ইব্রাহিম নামে একজন আফ্রিকানের সাথেও আমার পরিচয় হয়েছে। সে এখানকার সকল রাস্তা চেনে। আমি ইব্রাহিমের কাছে আমাদের উভয়ের সমস্যাটি ব্যাখ্যা করেছিলাম। তিনি উভয়কে সাহায্য করবেন বলেছে। পরদিন সুযোগ দেখে তিনজনে একটি জায়গায় মিলিত হয়, নাজিব, হাকিম এবং সেই আফ্রিকান লোক ইব্রাহিম। এবং এখানে আরেকটি জিনিস হলো, সঠিক খাবারের অভাবের কারণে নাজিবের গলা শব্দ বের হচ্ছিল। নাজিব ধীরে ধীরে কথা বলতে থাকে। আর তখন ইব্রাহিম বলে, কয়েকদিন পর বড় কাপিলের মেয়ের বিয়ে, সব লোকেরা সেখানে চলে যাবে, তাই আমাদের তিনজনকে সুযোগ ব্যবহার করতে হবে আর এখান থেকে পালিয়ে যেতে হবে। এটাই সঠিক সময় হবে। এভাবেই ইব্রাহিম তার পরিকল্পনা দুজনে বলে, ঠিক আছে। কয়েকদিন পর সমস্ত কাপিল তাদের ভেড়া ও ছাগলের জন্য সবুজ ঘাস জাতীয় খাবার এনে দেয় এবং তারা সবাই বিয়েতে যাওয়া শুরু করে। কিন্তু সমস্ত কাফিল শহরে চলে যায়। তারপর নাজিব তো তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলে এবং সে জলের ট্যাঙ্কে কাজে যায় এবং গোসল করতে শুরু করে। কত মাস ধরে সে গোসল করে না তা সে নিজেও জানে না। এরপর নাজিব তার পুরনো জামা কাপড় পরে, একই জোড়া শার্ট অ্যান্ড প্যান্ট যা প্রথমবার সে পরে এসেছিল। তার প্যান্ট পরার সময় লক্ষ্য করে তার প্যান্ট অনেকটা লুজ হয়ে গিয়েছে, তার কোমর অনেকটা ঢিলে হয়ে গিয়েছে। তাই সে দড়ি দিয়ে তার প্যান্ট পরে। তারপর সেই জায়গার সমস্ত বেড়া এবং উটকে পানি দিয়ে ঘাস দিয়ে সে পশুদেরকে টাটা বাই বাই বলতে শুরু করে। এইভাবে তাদের তিনজন নিজ নিজ কাফেলা থেকে রওনা দেয়। প্রতি রাতের পর তাদের মধ্যে তিনজন কিছু কাফেলার কাছে যায় এবং তাদের পানির পিপাসা পায়। পানির জন্য ইব্রাহিম কাফেলার দিকে যায় এবং পানি আনার চেষ্টা করে, কিন্তু সেখানকার শেখ ইব্রাহিমকে দেখে এবং তিনজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তিনজনই তাদের জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়াচ্ছিল, যার মানে তারা এইভাবেই ছুটতে থাকে। এভাবেই দৌড়ার পর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে জেগে ওঠার পর তিনজনেরই ঘুম ভাঙে এবং তাদের সামনে তাকান, চারদিকে বালি আর বালি। গতরাতে তাদের তিনজনেই তাড়াহুড়ো করে যেখানে সেখানে দৌড়িয়েছিল, যার কারণে ইব্রাহিম তার পথ হারিয়ে ফেলেছে। ইব্রাহিম নিজেও জানে না এই মানুষগুলো কোথায় আর বর্তমানে সে কোথায় আছে এবং তাদেরকে কোন দিকে যেতে হবে। কিন্তু তবু তাদের তিনজন তাদের যাত্রা অবিরত রাখে। কিছু দূর যাওয়ার পর হাকিম দেখে সামনে একটি উট দূর থেকে পানি খাচ্ছে। এটা দেখে হাকিম দৌড়াতে শুরু করে
ইব্রাহিম সেখানে হাকিমকে বোঝাতে শুরু করে, সেখানে পানি নেই, পানি নেই, নো ওয়াটার। কিন্তু যাওয়ার পর আমরা জানতে পারি সেই উটটি মারা গিয়েছে এবং মরে পড়ে আছে। সেখানে এক ফোঁটা জলের আঁচড়ও নেই। বেশ কিছু দূর আসার পর তিনজনেই নামাজ পড়া শুরু করে। আর এরই মধ্যে একটি বিষাক্ত সাপ ভালির মধ্য থেকে বেরিয়ে আসে। এটা দেখে ইব্রাহিম হাকিমকে সেখান থেকে পাশে নিয়ে যায়, কিন্তু বেচারা নাজিব একই জায়গায় আটকে থাকে। ইব্রাহিম নাজিবকে বলতে শুরু করে, নড়াচড়া করবে না, এখানে স্ট্রেট দাঁড়িয়ে থাকো। নাজিব তার জীবন বাজি রেখে সেখানেই দাঁড়িয়ে থাকে। যখন ওইসব সাপ সেখান থেকে চলে যাবে, তখন নাজিব স্বস্তি বোধ করে। সেখানে সবাই দেখতে পায় নাজিবের পায়ে গুরুতরভাবে আহত রয়েছে এবং নাজিবের পায়ে কোনো জুতো ছিল না, যার ফলে নাজিবের পায়ে ফোস্কা পড়ে গিয়েছে। ইব্রাহিম তার কোট খুলে নাজিবের পায়ের উপর জুতার মতো করে পরিয়ে দেয়। আর তিন দরিদ্র মানুষ হাঁটতে থাকে। তাদের কাছে না আছে পানি, না জানে গন্তব্য। একদিকে হাকিমের অবস্থা খুবই খারাপ হতে চলেছে, যার ফলে ইব্রাহিম হাকিমকে তার নিজের গাম খাওয়াতে শুরু করে। কিন্তু পরের দিন বেচারা হাকিম পানির অভাবে মারা যায়। নাজিব খুবই ব্যাহত হয়। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। এদিকে ইব্রাহিম দেখতে পায় যে অল্প দূরত্বে একটি বালির চর দিয়ে আসছে। ইব্রাহিম নাজিবকে খুব দ্রুত সেখান থেকে চলে যেতে বলে এবং অনেক কষ্টে দুজনেই সেই জ্বর থেকে বেরিয়ে আসে। এবং জ্বরের কারণে হাকিমের লাশ কোথায় হারিয়ে গেছে কেউ বলতে পারে না। পরের দিন দুজনে যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে ইব্রাহিম তার শক্তি হারাতে শুরু করে এবং তারপরে কিছু দূর যাওয়ার পর তারাও হাঁটতে পারছিল না। এভাবে কিছু দূর যাওয়ার পর তারা একটি ছোট পুকুর দেখতে পায়। যখন নাজিব পুকুরটি দেখে সে জলদি পুকুরের ভিতরে যেতে শুরু করে, তখন ইব্রাহিম নাজিবকে থামাতে শুরু করে, কেননা এই পুকুরে পানি বিষাক্তও হতে পারে। পরে ইব্রাহিম একটি কাপড়ের সাহায্যে নাজিবের তৃষ্ণা মেটায় এবং সেও তার তৃষ্ণা নিবারণ করে। একই স্থানে ইব্রাহিম একটি কাচের বোতল খুঁজে পায়। তারপর ইব্রাহিম সেই কাচের বোতলে একটি সুরেলার শব্দ করে, যার কারণে কিছু সময় পর অনেক পাখি এখানে ঘোরাঘুরি করতে শুরু করে। এর সুবাদে ইব্রাহিম জানতে পারে এদিকে তাদের দুজনকে যেতে হবে। তারা উভয়ে তাদের যাত্রা অব্যাহত রাখে, কিন্তু নাজিবের শরীর আর শক্তি নেই। তবু তারা দুজন একটু একটু করে যেতে শুরু করতে থাকে। তারা একটা জায়গায় ঘুমায়। সকালে উঠে দেখে নাজিবের পাশে ইব্রাহিম নেই। ইব্রাহিম ইতিমধ্যে সেখান থেকে চলে গিয়েছে এবং যাওয়ার সময় সে নাজিবের জন্য এক বোতল পানি রেখে গিয়েছে। এই পানি পান করে নাজিব তার যাত্রা চলমান রাখে। অবশেষে দুদিন পর নাজিব রাস্তা দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে খুব কষ্টে নাজিব সেই রাস্তার কাছে চলে আসে। যানবাহনের কাছে লিফট চাওয়া শুরু করে, কিন্তু কেউ নাজিবকে লিফট দেয় না। পরদিন নাজিবের অবস্থা যখন গুরুতর হয়ে যায়, একজন শেখ তার সাহায্যে এগিয়ে আসে এবং সে নাজিবকে তার গাড়িতে বসিয়ে পানি দেয় এবং তাকে শহরে ছেড়ে দেয়। তারপর নাজিব একজন মালায়ালাইয়ের হাতে পড়ে। সেই মালায়ালি নাজিবকে গোসল করাতে শুরু করে এবং তাকে পরিষ্কার করে, তার চুল কেটে দেয় এবং সে তার চিকিৎসা করায়। নাজিব এই মালায়ালানির কাছে নিজের বাড়ির কথা বলতে শুরু করে। এরপর সেই মালায়ালি লোকটি নাজিবের পরিবারকে ফোন করে এবং তার সাথে কথা বলতে বলে। এত বছর পর, মানে প্রায় 4 বছর কেটে গিয়েছে। এতদিন পর নাজিব গিয়ে তার স্ত্রী সাইনার সাথে কথা বলতে থাকে। আসলে এই দৃশ্যটি ছিল খুবই আবেগপূর্ণ। এরপর নাজিবকে মালায়ালি পুলিশের কাছে পাঠিয়ে দেয়, কারণ নাজিবের কাছে কোনো আকামা ছিল না এবং সৌদি আরব সরকার নাজিবের মতো লোকদেরকে দেশে ফেরত পাঠাচ্ছিল। একই থানায় নাজিব ইব্রাহিমের ছবি দেখতে পায়। ইব্রাহিম নিখোঁজ হয়েছে। সে মারা গেছে নাকি জীবিত আছে কেউ বলতে পারে না। কারাগারে নাজিবের মতো অনেক মানুষ ছিল। তাদের সবাইকে একটি সারিতে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং কিছু কাফির ওই লোকদের দেখতে এখানে আসতে শুরু করে এবং কিছু কাফির একটি লোককে খারাপভাবে মারতে শুরু করে এবং তাকে তার কাজে ফিরিয়ে নিয়ে যায়। তার মানে হলো এখানকার সকল মানুষ যখন কর্মস্থল থেকে পালিয়ে চলে আসে, পুলিশ তাদের গ্রেপ্তার করে আর তাদের কাফিলের কাছে ডেকে কাফিলখাতে তুলে দেয়। এর মধ্যে নাজিবের কাফিলও সেখানে চলে আসে। সেই পুরনো কাফিলকে দেখে নাজিব আস্তে আস্তে আড়াল হতে থাকে, কিন্তু তার পুরনো কাফিল নাজিবকে দেখে চিনতে পারে এবং তার কাছে আসে। বলে, আমি জানি তুমি আমার থেকে পালিয়েছ, কিন্তু আমি জানি আমি তোমার কাফিল না। যদি আমি তোমার কাফিল হতাম তোমাকে মারতে মারতে এখান থেকে নিয়ে যেতাম। তখনই না বেচারা নাজিব বুঝতে পারে কি হয়েছে নাজিবের সাথে। নাজিব প্রতারিত হয়েছে, যা শুনে নাজিব খুব বাজেভাবে কাঁদতে থাকে। অবশেষে 3 মাস জেলে থাকার পর নাজিব আউটপাস পেয়ে যায়। সৌদি আরব সরকার নাজিব এবং কিছু লোককে তার দেশে পাঠানোর ব্যবস্থা করে দেয়। নাজিব যাওয়ার সময় বলতে শুরু করে,
যে সমস্ত মানুষ উপসাগরে আসে তাদের পরিবারের জন্য কিছু একটা নিয়ে যায়, যার ফলে সবাই খুশি থাকে। কিন্তু চায় না আমার তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, আমার সন্তানকে দেওয়ার মতো কিছুই নেই। আমার একটা জিনিসই আছে, তা হলো আমার বয়স। আর এই বলার সময় সিনেমাটি শেষ হয়ে যায়। এটি শুধু গল্প নয়, হাজারো প্রতারিত হওয়া মানুষের জীবনের কাহিনী। এই কাহিনী হাজারো মানুষের কষ্টের কাহিনী। বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমাটি? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।